রাইটিং টাস্ক 2 এর জন্য একটা সুন্দর ইন্ট্রোডাকশন লিখতে পারা হচ্ছে অনেক বড় একটা মাইলস্টোন। সেটা কেন? দেখুন, একজন এক্সামিনার প্রথমে কিন্তু আপনার বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 এইগুলা পড়বে না। প্রথমে আপনার কি পড়বে যে আপনার ইন্ট্রোডাকশনটা পড়বে। এখন আপনার ইন্ট্রোডাকশন পড়ার পর দেখলো যে আপনার এসেতে কি লিখবেন পরবর্তীতে সেটা সম্পর্কে কোনো ধারণাই পেল না, ভুলভাল গ্রামার দিয়ে ভরে ফেলেছেন। সেক্ষেত্রে কি করলো এক্সামিনার, একটা নেগেটিভ মাইন্ডসেট নিয়ে কি করবে যে আপনার পরবর্তীতে যে এসের যে বাকিগুলা লিখেছেন, বাকি প্যারাগ্রাফগুলো লিখেছেন সেগুলোকে কি করবে যে মার্কিং করবে। কিন্তু আপনি যদি একটা সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন লিখতে পারেন, সেক্ষেত্রে কি করবে এক্সামিনার একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে আপনার খাতা দেখবে। সো ইন্ট্রোডাকশনটা কি সবসময় নিট অ্যান্ড ক্লিন হওয়া চাই। আপনার অ্যাসেটা কি সম্পর্কে সেটা ইন্ট্রোডাকশনে একদম ক্লিয়ার কাটলি কি করবেন, লিখে ফেলবেন এবং লেখার চেষ্টা করবেন। কারণ ইন্ট্রোডাকশন হচ্ছে অনেকটা আপনার হচ্ছে অ্যাপিয়ারেন্সের মতো। আমরা আমরা পাবলিকে কিরকম ভাবে দেখাই সেটা আমাদের যে পোশাক আশাক, আমাদের আউটলুক দ্বারা কি করা হয়, নির্ধারণ করা হয়। সে ঠিক তেমনই আপনার আইএলস রাইটিং টাস্ক 2 এর জন্য ইন্ট্রোডাকশনটা আপনার হচ্ছে আপনার সেই অ্যাপিয়ারেন্স। ঠিক আছে? আপনি আপনার পুরো অ্যাসেটা কিরকম দেখাবে সেটা কিন্তু আপনার ইন্ট্রোডাকশন পরে বোঝা যাবে। আপনার ইন্ট্রোডাকশন পড়লেই যাতে কি এক্সামিনার ধারণা পেয়ে যায় যে এই রাইটিং টাস্ক 2 এই এই অ্যাসেটা এই সম্পর্কে কি হতে যাচ্ছে। বাট প্রথমে আপনাকে বুঝতে হবে যে একটা ব্যান্ড 9 ইন্ট্রোডাকশনে কোন কোন জিনিস থাকে। সো আজকে আমরা 5 মিনিটেই চেষ্টা করবো যে একটা ব্যান্ড 9 ইন্ট্রোডাকশন কিভাবে লিখার একটা মেথড দেওয়ার। বাট তার আগে আমরা কি করবো যে একটা ব্যান্ড 9-এ কোন কোন ইন্ট্রোডাকশনে কোন কোন জিনিস থাকা চাই সেই জিনিসগুলো একটু উল্লেখ করি। প্রথমে আপনাকে প্যারাফ্রেজড অ্যান্সার থাকতে হবে। প্যারাফ্রেজড প্যারাফ্রেজড অ্যান্সার মানে প্যারাফ্রেজড অ্যান্সার মানে এখানে হচ্ছে আপনার যে কোয়েশনটা ওইটাকে প্যারাফ্রেজড করা লাগবে। আপনি কি করলে কপি পেস্ট করলে হবে না। কোয়েশনটা যেরকম এখানে যেরকম লেখা সেরকম ভাবে আপনি লিখতে পারবেন না। তারপর 2 নম্বর হচ্ছে থিসিস স্টেটমেন্ট। আপনার অপিনিয়নটা একদম ক্লিয়ার কাট থাকতে হবে আপনার ইন্ট্রোডাকশনে, এইটা মাস্ট। এরপর হচ্ছে আউটলাইন সেন্টেন্স। এইটাও অবশ্য ক্ষেত্র বিশেষে ব্যবহার হয়ে থাকে সেন্টেন্স, আউটলাইন সেন্টেন্স। তো একটা ব্যান্ড 9 ইন্ট্রোডাকশনে 3টা মেইন জিনিস থাকবে। নাম্বার 1 প্যারাফ্রেজড অ্যান্সার থাকবে, মানে কোয়েশ্চনটা প্যারাফ্রেজড করা থাকবে। নাম্বার 2 থিসিস স্টেটমেন্ট, আপনার অপিনিয়নটা ক্লিয়ারলি থাকা চাই। আপনি এগ্রি করেন, ডিসএগ্রি করেন বা যেটাই করেন ওইটা ক্লিয়ারলি থাকা চাই। নাম্বার 3 আউটলাইন সেন্টেন্স। আউটলাইন সেন্টেন্স আপনার থাকা চাই, বাট ওইটা মাস্ট না, ক্ষেত্র বিশেষে ব্যবহার হয়। সেটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় আমরা একটু পরেই কি আলোচনা করব। তো বাট তার আগে হচ্ছে আমরা কি করব যে এইখানে একটা কোয়েশ্চেন দেয়া আছে, ওই কোয়েশ্চেনটা আমার কোয়েশ্চেনটার একটা ভ্যালিড আমরা ইন্ট্রোডাকশন লেখার চেষ্টা করব। সো আমরা প্রথমেই কি করব যে প্যারাফ্রেজ করব। সো প্যারাফ্রেজ করতে হলে আমাদেরকে কোয়েশ্চেনটা আগে বুঝতে হবে। এখানে কোয়েশ্চেনটা কি, সাম পিপল থিঙ্ক দ্যাট দ্য ইন্টারনেট হ্যাজ more negative effects than positive ones. To what extent do you agree or disagree? সো এইখানে বেসিক্যালি যে প্রশ্নটা করেছে যে কিছু মানুষ মনে করে ইন্টারনেটের খারাপ দিকগুলো হচ্ছে বেশি আর পজিটিভ পজিটিভ দিকগুলো হচ্ছে খুব কম। এখন এইটাকে আমরা কি করব, প্যারাফ্রেজ করে আমাদেরকে লিখতে হবে। তাহলে আমাদের একটা কি পার্ট হয়ে যাবে। ঠিক আছে? সো প্যারাফ্রেজ করতে হলে এইটাকে কিভাবে লিখবো যে নেগেটিভ দিকগুলো বেশি, পজিটিভ দিকগুলো কম। সো আমরা প্রথমে লিখতে পারি কি যে মেনি থিঙ্কের জায়গায় আমরা দিলাম মেনি বিলিভ, মেনি বিলিভ দ্যাট দ্য disadvan the disadvantages of the internet outweigh its benefits. একদমই সিম্পল, সিম্পল না? এখন দেখুন সাম, মেনি, সামের জায়গায় আমরা মেনি লিখলাম। পিপল থিঙ্ক,
মানে মানুষ থিঙ্ক, এটাকে আমরা করলাম কি বিলিভ, মানে কিছু মানুষ মনে করে দ্যাট দ্য ইন্টারনেট কি ইন্টারনেটটা এখানে সেমই রাখলাম। নেগেটিভ এফেক্টসটাকে আমরা কি করলাম যে ডিসঅ্যাডভান্টেজেস উল্লেখ করে দিলাম। তারপর হচ্ছে কিসের চাইতে পজিটিভ ওয়ান্স দ্যাট মিনস বেনিফিটস। তো বেনিফিটের চাইতে কি ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে কি বেশি, এই জিনিসটা উল্লেখ করে দিলাম। আউটওয়ে মানে বেশি, পজিটিভ দিকের চাইতে এটার নেগেটিভ দিকটা হচ্ছে বেশি, এই জিনিসটা আমরা কি করলাম এখানে প্যারাফ্রেজড করে দিলাম। একদমই সিম্পল রাখলাম আমরা, খুব কমপ্লেক্স ওয়ার্ড ব্যবহার করিনি, কমপ্লেক্স জিনিস এখানে অ্যাড করার চেষ্টা করিনি, একদমই সিম্পল। সো পরের ধাপে আপনার কি করতে হবে যে আপনাকে একটা থিসিস স্টেটমেন্ট লিখতে হবে। এখন আমরা লিখবো কি থিসিস স্টেটমেন্ট। তো থিসিস স্টেটমেন্টটা কি হবে, আপনাকে এগ্রি করতে হবে, এগ্রি ডিসএগ্রি কোন জিনিসটা করেছেন ওই জিনিসটা এখানে উল্লেখ করবেন। সো এখানে আমরা লিখি যেমন আই স্ট্রংলি এগ্রি ডিসএগ্রি যেটা করেন সেটা উল্লেখ করবেন। আই স্ট্রংলি এগ্রি দিয়ে আমরা এগ্রি দ্যাট দ্য internet agree that the internet brings more more harm দিই আমরা, more harm than good। তারপর কিসের জন্য, due to privacy privacy risk দিলাম, privacy risk and social disconnection। তো এখানে আমাদের মতামতটা একদমই ক্লিয়ারলি কি করলাম যে তুলে ধরলাম। সো প্রথমে আমরা কি করলাম যে প্যারাফ্রেজ করলাম, তারপর হচ্ছে আমাদের থেসিস স্টেটমেন্টটা হচ্ছে এটা I strongly agree that the internet has brings more harm মানে কি এখানে নেগেটিভ এফেক্টস, more harm মানে that good, এখানে কি লিখলাম দেন হবে, এটা আসলে দ্যাট না, সরি, more harm than good due to privacy risk and social disconnection। কিসের জন্য খারাপ জিনিসটা নেগেটিভ দিকটা নিয়ে আসে বা খারাপ দিকটা আমাদের সমাজে নিয়ে আসে, সেটা হচ্ছে কি প্রাইভেসি রিস্কের জন্য ক্ষতিকর দিকগুলো। প্রাইভেসি রিস্ক একটা ক্ষতিকর দিক। সোশ্যাল ডিসকানেকশন, আমরা সামাজিকভাবে ডিসকানেক্টেড হয়ে যাই সমাজের সাথে, সেটা উল্লেখ করলাম। তাহলে এটা পসিবল দুইটা কারণ, একটা হচ্ছে প্রাইভেসি আর একটা হচ্ছে সোশ্যাল ডিসকানেকশন। এরপর হচ্ছে আমরা এখানে একটা আউটলাইন সেন্টেন্স উল্লেখ করব। এখন প্রথমে আপনার এটা বুঝতে হবে যে আউটলাইন সেন্টেন্সটা জিনিসটা কি। আউটলাইন সেন্টেন্সটা হচ্ছে আপনার মেইন পয়েন্ট, এখানে আপনার মেইন যে বডি প্যারাগ্রাফে কি কি জিনিস লিখবেন সেটা হচ্ছে আপনার আউটলাইন সেন্টেন্স আপনার হচ্ছে ক্লিয়ারলি কি স্টেট করা থাকে, ক্লিয়ারলি আপনার বর্ণনা করা থাকে। অর্থাৎ এই জিনিসটা উল্লেখ করে দিলে আপনার যে এক্সামিনার সে প্রথমেই বুঝে যাবেন যে আপনার মেইন পয়েন্টগুলো কোন কোন জিনিসগুলো আপনি কি ডিসকাস করতেছেন, এবং ওইটা সম্পর্কে একদমই ক্লিয়ার আইডিয়া পেয়ে যায়। বাট আমরা আগে বলেছিলাম যে আউটলাইন সেন্টেন্স কোন কোন ধরনের এসের সাথে ব্যবহার করবেন, এই জিনিসটা আপনার আগে দেখা চাই। সো কোন কোন এসের সাথে আমরা আউটলাইন ব্যবহার করে থাকি, আমরা অপিনিয়ন এসের সাথে আমরা কি করতে পারি, আউটলাইন ব্যবহার করতে পারি। যেমন এই যে টু এগ্রি, টু ডিসএগ্রি আর টু হোয়াট এক্সটেন্ট, এই টাইপের কোয়েশনের সাথে আমরা কি করতে পারি, একটা আউটলাইন সেন্টেন্স জুড়ে দিতে পারি। এছাড়াও ডিসকাশন এসের সাথে আমরা কি করতে পারি, আউটলাইন জুড়ে দিতে পারি, একটা আউটলাইন সেন্টেন্স দিতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আপনার যে ডিসকাস বোথ ভিউজ দেয়া থাকতে পারে, বা
কি করা থাকতে পারে, অপিনিয়ন থাকতে পারে, অপিনিয়ন আস্ক করতে পারে, যেটাই থাকুক আপনি কি করবেন যে সেখানে মেইন পয়েন্টটা জুড়ে দিবেন। সেক্ষেত্রে আপনার ভালো একটা ইন্ট্রোডাকশনটা একটা সুন্দর একটা ইন্ট্রোডাকশন হবে। এছাড়া আমরা প্রবলেম সলভিং প্রবলেম সলভিং অ্যাসে থেকে কি করতে পারি, প্রবলেম সলিউশন হবে আসলে, সলিউশন প্রবলেম সলিউশন অ্যাসে এটাতেও কিন্তু আমরা আউটলাইন সেন্টেন্স দিতে পারি। এছাড়া চাইলে আপনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে তো আপনি কি করতে পারেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে এটাতেও কি করতে পারেন, আপনি একটা আউটলাইন সেন্টেন্স জুড়ে দিতে পারেন। বাট কোনগুলোতে আপনি দিবেন না, কোনটা আপনি দিবেন না, ডিরেক্ট কোয়েশ্চেন। ডিরেক্ট কোয়েশ্চেনে আপনার কোয়েশ্চেনে আপনার কি আউটলাইন সেন্টেন্স না দিলেও হচ্ছে, ডিরেক্ট কোয়েশ্চেন আপনার আউটলাইন না দিলে হচ্ছে, অথবা পার্ট ওয়ানে বা শর্ট এসেতে আপনি কি করবেন যে আপনার ডিরেক্ট কোয়েশ্চনে বা শর্ট যে এসেগুলো ওইগুলাতে, যেগুলো আমরা পার্সোনালি একাডেমিক্যালি লিখি, ওইগুলাতে আমাদের কি আউটলাইন সেন্টেন্সের দরকার নেই। বাট আপনি এই চারটার সাথে কি জুড়ে দিতে পারেন, জুড়ে দিলে একটা ভালো ব্যান্ড স্কোরের ক্ষেত্রে আপনার কি করবে, পুশ করবে। সো এই জিনিসটা আপনি করতে পারেন। অপিনিয়ন আছে, ডিসকাশন আছে, প্রবলেম সলভিং আছে, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস আছে। এখন আমরা যেটা শুরু করেছিলাম এইটা শেষ করি, যে একটা যেমনটা বলেছিলাম। সো এইটা আমরা প্রথমে কি করলাম যে প্যারাফ্রেজ করলাম যে many believe that the disadvantages of the internet outweigh its benefits। এরপরে আমরা কি করলাম, থিসিস স্টেটমেন্ট দিলাম, আমাদের ক্লিয়ার অপিনিয়নটা দিলাম। এখন আমরা হচ্ছে আউটলাইন সেন্টেন্সটা লিখবো। সো এখানে কি আউটলাইন সেন্টেন্সগুলো মূলত হয় যে দিস এসে অর দিস উইল ডিসকাস। সো আমরা দেই যে দিস এসে দিয়ে শুরু করি, দিস এসে উইল কি বলতে পারে যে দিস এসে উইল এক্সপ্লোর হাউ online privacy issues, and reduced face to face interactions কি করে নেগেটিভলি ইম্প্যাক্ট রাখে, negatively impact society. That's it. এখন আমরা কি করলাম যে প্রথমে আমরা কি করলাম, প্যারাফ্রেজ করলাম, থিসিস স্টেটমেন্ট দিলাম, তারপর হচ্ছে আমরা কি করলাম, আমাদের আউটলাইন সেন্টেন্সটা দিলাম, যে আমরা একদমই ক্লিয়ারলি বলে দিলাম এক্সামিনারকে যে আমাদের পরবর্তীতে আমাদের এসেটা কি হবে, বডি প্যারাগ্রাফ, বডি 1 বডি 2তে কি কি থাকছে সেই জিনিসটা আমরা কি করলাম, একদমই বলে দিলাম এই লাইনটাতে, যে দিস এসে উইল এক্সপ্লোর হাউ অনলাইন প্রাইভেসি ইস্যুস and reduced face-to-face interaction negatively impact society. প্রাইভেসি ইস্যু আর রিডিউসড ফেস টু ফেস ইন্টারাকশনটা কিভাবে নেগেটিভলি আমাদের সমাজে ইম্প্যাক্ট রাখে এই জিনিসটা বললাম। সেইখানে কিন্তু আমরা নতুন করে কিছু লিখিনি, এই যে আমরা প্রথমেই বলে দিয়েছিলাম যে এটা আই স্ট্রংলি এগ্রি দ্যাট কি ডিউ টু প্রাইভেসি রিস্ক অ্যান্ড সোশ্যাল ডিসকানেকশন। সো প্রাইভেসি রিস্ক মানে প্রাইভেসি ইস্যু, এটাকেই আমরা কি করলাম আবার প্যারাফ্রেজ করলাম। তারপর সোশ্যাল ডিসকানেকশনটা আমরা কি করলাম, যে বললাম এটাকে যে রিডিউসড ফেস টু ফেস ইন্টারাকশন নেগেটিভলি ইম্প্যাক্ট সোসাইটি, কিভাবে সমাজে নেগেটিভলি প্রভাব রাখে, এই জিনিসটাই এখানে আমরা উল্লেখ করলাম, এক্সট্রা কোনো কিছুই
অ্যাড করে নিই। তারপর আমরা বডি প্যারাগ্রাফ 1 বডি প্যারাগ্রাফ 2 তে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, ডিসকাস করব যে পজিটিভ দিকগুলো নিয়ে। যেমন প্রাইভেসি ইস্যু নিয়ে আমরা বডি প্যারাগ্রাফ 1 এ ডিসকাস করতে পারি। তারপর হচ্ছে আপনার ফেস টু ফেস ইন্টারেকশন নিয়ে বডি প্যারাগ্রাফ 2 তে আলোচনা করতে পারি, বিভিন্ন এক্সাম্পল টানতে পারি। রাইট? সিম্পল, একদমই কি সহজ। সো ব্যান্ড 9 এসেতে আমরা অনেকেই মনে করি যে অনেক কমপ্লেক্স ওয়ার্ড থাকে, কমপ্লেক্স জিনিসপত্র থাকে, কিন্তু ওই রকমটা মোটেও না। একদমই সহজ জিনিসগুলো দিয়ে আপনি কিন্তু ব্যান্ড 9 ইন্ট্রোডাকশন লিখতে পারেন। সেক্ষেত্রে আমরা দেখুন আবারও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে আমরা লিখলাম মেনি বিলিভ দ্যাট দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য ইন্টারনেট আউটওয়ে ইটস বেনিফিটস। এখানে একদম সিম্পল ওয়ার্ড ব্যবহার করেছি আমরা। ডিসঅ্যাডভান্টেজেস মানে নেগেটিভ দিক, ইন্টারনেটই রাখলাম। আউটওয়ে মানে হচ্ছে কি একটাকে ছাড়িয়ে যায় আরেকটা। এরপর আই স্ট্রংলি এগ্রি বলে আমরা কি ইন্টারনেটের যে খারাপ দিক, মোর হার্ম, এখানে কিন্তু আমরা হাই লেভেলের ভোকাবুলারি ইউজ করিনি। মোর হার্ম, দেন গুড, ডিউ টু, এই যে গুড এই জিনিসটা আমরা কি গুডই রাখলাম, এক্সট্রা অন্য হাই লেভেলের ভোকাবুলারি অ্যাড করিনি। প্রাইভেসি রিস্ক, সোশ্যাল ডিসকানেকশন, একদমই সিম্পল ওয়ার্ড, সিম্পল ভোকাবুলারি দিয়ে আমরা সেটা লিখলাম। তারপর নেগেটিভলি ইম্প্যাক্ট করে সবকিছুই কি একদম সিম্পল। আপনাকে নিট অ্যান্ড ক্লিন ইন্ট্রোডাকশন লেখার চেষ্টা করতে হবে। শুধু শুধু কমপ্লেক্স ওয়ার্ড, কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করতে যাবেন না। আর একটা ব্যান্ড 9 ইন্ট্রোডাকশনে আপনার 3টা সেন্টেন্সই যথেষ্ট। একটা হচ্ছে আপনার প্যারাফ্রেজড অ্যান্সার থাকবে, আর একটা হচ্ছে আপনার থিসিস স্টেটমেন্ট থাকবে, আর আরেকটা হচ্ছে আপনার কি আউটলাইন সেন্টেন্স। ওইটা প্রয়োজন অনুসারে ব্যবহার করবেন, যেরকমটা আমরা বললাম। বাট আপনি চাইলে স্কিপ করতে পারেন যদি আপনার দ্বারা সম্ভব হয়। বাট আমার রেকমেন্ডেশন থাকবে হচ্ছে আপনি সবসময় চেষ্টা করবেন আউটলাইন সেন্টেন্স দেয়ার। আশা করি আজকের ক্লাসটা আপনাদেরকে অনেক সাহায্য করবে আইএস রাইটিং টাস্ক 2 তে। যদি আপনাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের পরবর্তী ক্লাস কোন ধরনের ভিডিওতে কোন ধরনের ক্লাস চান ওই জিনিসটা কমেন্টে জানাবেন। সো থ্যাংক ইউ।